আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। সো আমরা আন্তর্জাতিক যে সংস্থা, সেই আন্তর্জাতিক সংস্থার পার্ট নাম্বার 2 নিয়ে চলে এসেছি আজকে। অনেক দেরি হয়ে গেল ক্লাসটা দিতে, তো তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে, এটা আমার রিকোয়েস্ট। ক্লাসটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক, আর ক্লাসটাকে পারলে সাবস্ক্রাইব করে নেবে যারা করোনি। আমাদের আগামী যে পরীক্ষাগুলো WP, KP, SSC, GD এবং NTPC, তাছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন এসে থাকে আমাদের। আমরা পুঙ্খানুপুঙ্খ যতটা আলোচনা করার দরকার, যে সমস্ত সংস্থার বিষয়ে আমাদের জানা দরকার, আমি ঠিক সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। খুব বেশি না, আবার খুব কম না। সো ক্লাস আমরা শুরু করি, একদম দেরি করব না। তো আমরা 20টা আন্তর্জাতিক সংস্থার কথা পড়েছি। আমরা 20 পর থেকে আজকে 55 পর্যন্ত পড়বো, কিছু কিছু ইনশর্টে পড়াবো। আমাদের যে পরের যে ক্লাসটা হবে 3 নম্বর ক্লাস, মানে 3 নম্বর পার্ট, সেখানটা আমরা ইউনাইটেড নেশনকে পুরোপুরি একটা ক্লাসে রাখবো। সো লেট স্টার্ট। আজকের ক্লাস আমরা শুরু করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে কী রয়েছে এখানটা আমাদের কোয়াড, খুব ইম্পর্টেন্ট। কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড এটা চতুর্পাক্ষিক একটা সংস্থা। অস্ট্রেলিয়া, ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চতুর্পাক্ষিক কৌশলগত নিরাপত্তা সংগঠন। আমাদের যে প্যাসিফিক, আমাদের প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, সেই অঞ্চলের একটা চতুর্পাক্ষিক কৌশলগত নিরাপত্তা সংগঠন। কোয়াডের মধ্যে কোন কোন দেশ রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া, ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। এই কোয়াড কবে স্থাপিত হয়, কবে এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে আমাদের 2007 সালে। প্রশ্ন এসে থাকে কোয়াড সামিট কোন বছর, কোথায়, কোন দেশ সেই কোয়াড সামিটকে হোস্ট করে। সো আমরা দেখছি 2023 সালে কোয়াড সামিট, এই 2023 অস্ট্রেলিয়া করেছে। 2024 সালে কোথায় অনুষ্ঠিত হলো? USA। 2025 সালে কোয়াড সামিট কোথায় হবে? 25 সালে হবে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে। সেটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আমরা আসবো নেক্সট যে সংস্থা, তার নাম হচ্ছে কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যাকে আমরা সংক্ষেপে বলছি বিমস্টেক। এই যে বিমস্টেক ইম্পর্টেন্ট, প্রথমেই আমাদের জানতে হবে কত সালে স্থাপিত হয়। 6 জুন 1997, 1997 সালে। কোথায় হয় এটা? এটা হয় ব্যাংককে। দেখো খুব ইম্পর্টেন্ট, আন্ডার ব্যাংকক ডিক্লারেশন। এই ব্যাংকক ডিক্লারেশন, এই বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? খুব ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে এসেছে এটা, ঢাকা। বিমস্টেকে মোট সদস্য কান্ট্রি কটা রয়েছে? 7টা। দেখতে পাচ্ছ তোমরা, এই যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড আর শ্রীলঙ্কা। এগুলো আমাদের বিমস্টেক। বিমস্টেকটা কি? বঙ্গোপসাগরের উপকূল বরাবর যে সমস্ত আমাদের দেশ রয়েছে, মানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা স্থাপন করা হচ্ছে এই সংস্থার উদ্দেশ্য। বিমস্টেক সামিট 2024 সালে কোথায় হলো? থাইল্যান্ডে। 2025 কোথায় হবে? নেপালে। নেক্সট সংস্থা আমরা আসবো G20, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি 2023 সালে ভারতবর্ষে G20 আয়োজন করা হয়েছিল ধুমধাম করে। তো প্রধান যে 20টি উন্নয়নশীল দেশ, সেই দেশগুলির একটা সংগঠন হচ্ছে G20 বুঝতে পারছি, গ্রুপ অফ 20 কান্ট্রিজ, 20টি দেশের একটা গোষ্ঠী, একটা সংগঠন। কবে এস্টাবলিশ হয়? মনে রাখবে সালটা, বিশেষ করে 1999 সালে। এই G20 সামিট কিন্তু খুব আসে এক্সামে। 2023 আমাদের ভারতে হয়েছিল। এবার 2024 কোথায় হয়েছে? 2024 হয়েছে ব্রাজিল। কততম সামিট? 19তম। 2025 হয়ে থাকবে কোথায়? সাউথ আফ্রিকায় 20তম সামিট হবে। তো G20 বুঝতে পারছো 20 দেশ, তোমরা দেখে নেবে নামগুলো, মেম্বার্স কান্ট্রিদের নাম। আর এই G20 একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, মোট যে জনসংখ্যা পৃথিবীর 60% জনসংখ্যা, 60% পপুলেশন অফ ওয়ার্ল্ড G20 দেশের মধ্যে পড়ছে। 70% কৃষক এই G20 দেশ থেকে আসছে। এবং কৃষিজ যে পণ্যের যে রপ্তানি, সেটার 26% রপ্তানি করে এই G20 দেশগুলি। এই যে আমাদের 18তম যে সামিট যে হয়েছিল G20 সামিটটা, সেটা ভারতে হয়েছিল আমাদের। সেই সময় তার থিম কী ছিল? ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, বাসুদেব কুটুম্বকম। আমরা আসবো নেক্সট সংস্থা, তার নাম হচ্ছে G7, গ্রুপ অফ 7 কান্ট্রিজ। কবে স্থাপিত হয় এটা? 1975 সালে। আগে সামিটগুলো দেখিনি আমরা, দেখতে পাচ্ছি তোমরা এরিয়াটা, লোগোটা। জি সামিট 49তম G7, 49তম এই যে G7 সামিট 2023 সালে কোথায় হয়? এটা জাপানে হয়। 50তমটা কোথায় হয়? 2024 হলো এবার ইটালিতে G7।
নেক্সট ইয়ার 2025 সালে কোথায় হবে? কানাডাতে হবে। কততম হবে? 51তম G7 সামিট। 7টা দেশের নাম তোমরা অবশ্যই মনে রাখবে, কিন্তু এখান থেকে আসে যে নিচের কোন দেশটি G7 কান্ট্রির মধ্যে পড়ে না, G7 গোষ্ঠীর মধ্যে পড়ে না। তো দেশগুলোর নাম কি? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউকে আর হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। আমি আগের দিন বলেছিলাম যখন আমরা এই ধরনের কোনো সংস্থা পড়ব, সেই সংস্থার অন্তর্গত যে সদস্য দেশ, সেই সমস্ত দেশের কারেন্সি এবং ক্যাপিটাল অবশ্যই পড়বে। আর তার সাথে যেগুলো ইম্পর্টেন্ট কান্ট্রি, সেই সমস্ত কান্ট্রি যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। এই দেখো একটা জিনিস, 1975 সালে আমাদের G7 প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এই G7 কিন্তু G8 হয়েছিল একবার, অর্থাৎ রাশিয়া 1997 সালে যুক্ত হয়, তখন হয় G8। আর পরবর্তীকালে আমাদের রাজনৈতিক কারণ, আমাদের রাশিয়া যখন ক্রিমিয়া অধিগ্রহণ করে, ক্রিমিয়াকে ক্যাপচার করে, তার জন্য কী করা হয়, তাকে এই 2014 সালে বহিষ্কার করা হয় G8 গ্রুপ থেকে। আবার সেটা কী হয়ে যায়? G7, অর্থাৎ G7 হয়েছিল G8, আর পরবর্তীকালে আবার হলো সেটা G7। নেক্সট যেটা আমরা পড়ব সংস্থা, সেটা খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা, ব্রিক্স। নামটা আমরা সবাই বারবার শুনেছি, ব্রিক্স। তো এই যে ব্রিক্স কান্ট্রি কে কে রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। এই যে কান্ট্রিগুলো, এরা হচ্ছে কি ফাউন্ডার কান্ট্রি বলা হয়, ফাউন্ডার মেম্বার কান্ট্রি বলা হয় ব্রিক্সের। কারণ ব্রিক্সের বর্তমান যে সদস্য কথা বলি, মোট 10টি দেশ রয়েছে। ব্রিক্স যখন প্রথমে প্রতিষ্ঠিত হয় তখন ছিল শুধু ব্রিক। এই ব্রাজিল ছিল, এই ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না। কত সালে স্থাপিত হয়? 2009 সালে। 2009 সালে। অ্যাকচুয়ালি সেটার প্রস্তাবনা কিন্তু 2006 সালে দেওয়া, এটা আছে কি না? এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে আমাদের সাংহাই। 2009 সাল আর 6 সালের ব্যাপারটা বলে দিই। 2006 সালে ব্রিক্স হয়, তখন হচ্ছে ব্রিক্স, BRIC, ব্রিক। সাউথ আফ্রিকা জয়েন করলো 2009 সালে, সেখান থেকে এটা ব্রিক্স। আগে ছিল শুধু ব্রিক, 2006 সাল পর্যন্ত। 2009 সেটা হলো ব্রিক্স, ঠিক না? দেখো প্রশ্ন আসতে পারে যে ব্রিক্সের এস মানে সাউথ আফ্রিকা কত সালে জয়েন করে, কত সালে যুক্ত হয় ব্রিক্সের সঙ্গে? 2010 সালে। তাই যে ফাউন্ডার মেম্বার কে শুধু ব্রাজিল, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই 4টা দেশ হচ্ছে ফাউন্ডার মেম্বারের মধ্যে পড়ে। 2010 যোগদান করলো সাউথ আফ্রিকা, হলো ব্রিক্স। বর্তমানে কিন্তু সদস্য সংখ্যা 10টি। আচ্ছা, এই ব্রিক্স সামিট কিন্তু আমাদের খুব পরীক্ষায় আসে। এই দেখো ব্রিক্স কান্ট্রির নামগুলো তোমরা অবশ্যই জেনে, যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ছিলই। পরবর্তীকালে কে জয়েন করলো? মিশর আসতে পারে, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব আর হচ্ছে UAE। মোট হচ্ছে 10টি মেম্বার। সামিট, ব্রিক্স সামিট পরীক্ষায় আসে খুব। প্রথম ব্রিক্স সামিট, এই যে প্রথম ব্রিক্স সামিট হয় কবে হয়? সেটা হয়তো রাশিয়াতে হয়েছিল 2009 সালে। তারপর 2023 সালে ব্রিক্স সামিট হলো কোথায়? দক্ষিণ আফ্রিকায়। এই বছর 2024 সালে ব্রিক্স সামিট হলো কোথায়? আমাদের রাশিয়ায়। পরবর্তী বছর মানে অর্থাৎ নেক্সট ইয়ার 2025 যে ব্রিক্স সামিটটা হবে, কে হোস্ট করবে? হোস্ট করবে ব্রাজিল। আমরা নেক্সট অর্গানাইজেশন আসবো, কি নাম? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং, যাকে আমরা সংক্ষেপে বলছি ওপেক। ওপেক কী তাহলে? যে ওপেক পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা। যে সমস্ত দেশ পেট্রোলিয়াম প্রোডাকশন করে থাকে, সেই সমস্ত দেশের একটা আন্তঃআঞ্চলিক আন্তঃসরকারি একটা সংস্থা। স্টাবলিশ কবে হয়? খুব ইম্পর্টেন্ট ডেটটা, খুব আসে পরীক্ষায়। 1960 সালে। কোথায় হয় এটা? ইরাকের রাজধানী বাগদাদে কিন্তু প্রতিষ্ঠিত হয় 1960 সালে বাগদাদে। বাট এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে রয়েছে হেডকোয়ার্টার। বর্তমান সেক্রেটারি জেনারেল কি আছে? হাইতাম আল ঘাইস, বর্তমান সেক্রেটারি জেনারেল। এই যে ওপেকের সদস্য সংখ্যা, মেম্বার কান্ট্রি কতগুলো রয়েছে? বর্তমানে রয়েছে 12টি। বর্তমানে রয়েছে কয়টি? 12টি। 2019 সালে কাতার বেরিয়ে আসে, 2024 সালে অ্যাঙ্গোলাও কিন্তু ওপেক থেকে বেরিয়ে আসে। দেখো এইসব ইনফরমেশন আমরা পড়লাম একটু আগে। এর প্রতিষ্ঠাতা দেশ যখন প্রতিষ্ঠা হয় তখন 5টি ছিল দেশ। কি? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। আমি আবারও বলছি, তোমাদের যাদের মনে হবে যে একটু ডেপথে একটু বেশি জানবো, তারা দেখবে ডিটেলস, না হলে স্কিপও করতে পারো তোমরা এগুলো। কারণ কোশ্চেন লেভেল এখন যে কোনো জায়গা থেকে আসতে পারে, সেই জন্য আমি বলবো একটু পড়াটাকে একটু ভালো লেভেলের, একটু উন্নত মানের করে পড়াশোনা করো, প্রচুর কাজে লাগবে। আচ্ছা, তাহলে ওপেক কান্ট্রিগুলো দেখতে পাচ্ছ। ওপেক কান্ট্রি যে রয়েছে, এই ওপেক কান্ট্রিগুলোর মানে ওপেক দেশগুলোর, ওপেকের সদস্য দেশগুলোর রাজধানী অ্যান্ড কারেন্সি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে বারবার এসে থাকে, তোমরা দেখবে। আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। আমাদের এশিয়া যে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল, সেই অঞ্চলে অর্থনীতির জন্য একটি আন্তঃসরকারি ফোরাম
যেখানে আমরা মুক্ত বাণিজ্যের কথা বলা হয়েছে বা মুক্ত বাণিজ্যকে উৎসাহ প্রদান করা হয়। তো এই এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন যে রয়েছে এখানে মোট 21টি দেশ কিন্তু সদস্য দেশ রয়েছে, 21টি। ঠিক আছে, এই 21টি দেশ সদস্য দেশ। কত সালে স্থাপিত হয়? 1998 সালে মনে রাখবে। আর হেডকোয়ার্টার মনে রাখবে আমাদের সিঙ্গাপুর, ব্যাস। আর এখান থেকে মনে রাখবে সামিট 2023 সালে হয়েছিল কোথায়? ইউএসএ। 2024 সালে কে? পেরু। আর বর্তমান চেয়ারপারসন পেরুরে রয়েছে, সেই জন্য ডিনা বুলুয়ার্তে। এবার নেক্সট আসবো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কি? আন্তর্জাতিক স্তরে খেলাধুলায় ডোপিংয়ের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ ডোপিং, কেউ যদি আমাদের অনেক সময় কী হয়, যারা অ্যাথলিট রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে, ওরা কী করে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে নিজের শরীরের যে শারীরিক স্ট্রেংথটাকে বৃদ্ধি করার জন্য। তো এটাতে তারা কী করে, এটার লাভ কী? এটাতে লাভ হচ্ছে এটাই যে তারা খেলার সময় একটা এক্সট্রা পাওয়ার, এক্সট্রা একটা ক্ষমতা পেয়ে থাকে। তো এই ধরনের ডোপিংয়ের বিরুদ্ধে কাজ করে হচ্ছে আমাদের ওয়াডা, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। তো স্থাপিত হয় 1999 সালে। এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মন্ট্রিয়াল, কানাডা। কানাডা হচ্ছে মন্ট্রিয়ালের সদর দপ্তর। এই যে লোগো আমাদের। তো ঠিক অনুরূপভাবে ভারতেও কিন্তু একটা কী রয়েছে বলো তো, একটা এই ধরনের অ্যান্টি ডোপিং এজেন্সি রয়েছে। তো ভারতের হচ্ছে ন্যাশনাল, যেহেতু তো নাম হচ্ছে নাডা, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। এবং এই ওয়াডায় কী করেছে? রাশিয়াকে পুরোপুরি অলিম্পিক থেকে ব্যান করেছে। আচ্ছা, আমরা নেক্সট আসবো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী বলছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি এনজিও বা বেসরকারি সংস্থা যা সারা বিশ্বে মানবাধিকার রক্ষার জন্য কাজ করে। মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, বুঝতে পারছো তোমরা? এটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। স্থাপিত হয় 1961 সালে। সেক্রেটারি জেনারেল হচ্ছে অ্যাগনেস ক্যালামার্ট। নেক্সট আসবো আমরা ইন্টারপোল। মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্টারপোল, প্রশ্ন আছে ইন্টারপোল কত সালে স্থাপিত হয়? স্থাপিত হয় হচ্ছে আমাদের 1923 সালে। মেম্বার কান্ট্রি 196টা বর্তমানে। আর বর্তমানে হেডকোয়ার্টার যদি বলি সেটা হচ্ছে ফ্রান্সের লিওনে। ফ্রান্সের লিওনে, আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছিল এর আগে, এখন হচ্ছে লিওনে রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আহমেদ নাসের আল রাইসি। আচ্ছা, এই ইন্টারপোল কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। বুঝতে পারছো? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ এবং মোকাবিলার কাজে সাহায্য করে থাকে। এর যে সদস্য দেশগুলো রয়েছে, এই সমস্ত সদস্য দেশগুলির আইন রক্ষার কাজে সহায়তা ও সমন্বয় সাধন করে থাকে এই সংস্থা ইন্টারপোল। এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট আসবো কমনওয়েলথ নেশন। এই যে কমনওয়েলথ নেশন কি? আমাদের অতীতে যে সমস্ত দেশ কোনো এক সময় ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল, সেই সমস্ত দেশগুলি এখন বর্তমানে সবগুলি স্বাধীন। সেই সমস্ত স্বাধীন দেশসমূহ নিয়ে একটা যে আন্তর্জাতিক সংস্থা, সেটা হচ্ছে আমাদের কমনওয়েলথ নেশন। অর্থাৎ ব্রিটিশরা কোনো সময় যে সমস্ত দেশের উপর শাসন কার্য চালিয়েছে, সেই সমস্ত দেশ যখন বর্তমানে স্বাধীন, সেই স্বাধীন দেশ বা স্বাধীন রাষ্ট্রগুলি নিয়ে তৈরি হয়েছে আমাদের এই কমনওয়েলথ নেশন। অ্যাকচুয়ালি এর মেন শুরু হয় প্রোপাগান্ডা আমাদের 1926, হ্যাঁ, মনে রাখবা যাও, আমি সেটা বলে দিয়ে যে কমনওয়েলথ নেশন মূলত 1926 সালে ইম্পেরিয়াল কনফারেন্সে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন হিসেবে বেলফোর ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1931 সালে ব্রিটিশ যে যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যের যে ওয়েস্টমিনস্টার যে সংবিধি, অর্থাৎ তাদের পার্লামেন্টকে ওয়েস্টমিনস্টার বলা হয়, সেখানকার সংবিধান স্বীকৃতি লাভ করে সেটা একটা সংস্থায় পরিণত হয়। এই দুই ডেট থাকে কিনা সালটা, যে কত সালে স্থাপিত হয়, 1931 থাকবে। আর নতুবা অপশন আমাদের কী থাকবে আমাদের যে এই যে 1949, এটা একটু খেয়াল রাখবে। লন্ডন ডিক্লারেশন যখন হয় 1949, তখন পুরোপুরিভাবে আমরা কমনওয়েলথকে কী করা হয়, একটা পূর্ণ একটা সাংগঠনিক সংস্থা হিসেবে ঘোষণা করে লন্ডন, এবং বিভিন্ন দেশ এর অন্তর্গত হওয়া শুরু করে। তো হেডকোয়ার্টার তাহলে কোথায় হবে? লন্ডন নিশ্চয়ই হবে আমাদের, লন্ডনে হেডকোয়ার্টার। মেম্বার কান্ট্রি কতগুলো অবশ্যই মনে, খুব ইম্পর্টেন্ট। বর্তমানে 56টি মেম্বার কান্ট্রি রয়েছে। আর সর্বশেষ মেম্বার কান্ট্রির নাম হচ্ছে টোগো। ভারত কবে যোগদান করেছিল? ভারত যোগদান করেছে 1947 সালে, স্বাধীন হলো, ভারত যোগদান করলো। তো এই যে কমনওয়েলথ থেকে একটা জিনিস দেখবে, হ্যাঁ, কমনওয়েলথ ডে কবে পালন করা হয়? কমনওয়েলথ ডে, রানী যে ভিক্টোরিয়া রয়েছে আমাদের ইংল্যান্ডের রানী, তার জন্মদিন এই 24শে মে, এই দিনটাকে পালন করা হচ্ছে কী হিসেবে? কমনওয়েলথ ডে হিসেবে পালন করা হচ্ছে। নেক্সট যে সংস্থা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, খুব ইম্পর্টেন্ট, কারণ এই সংস্থা প্রতিষ্ঠার পিছনে ভারতের অনেক অনেক ভূমিকা রয়েছে। ইন্ডিয়া এবং ফ্রান্স, এই যে 2015 সালে ভারত এবং ফ্রান্স দ্বারা প্রতিষ্ঠিত একটা সংস্থা। এই সংস্থা কী করে? জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে, সৌরশক্তির ব্যবহার যেন বৃদ্ধি করা হয় এবং ব্যবহারের জন্য কাজ করে এই সংস্থা। আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা বিদ্যুতের চাহিদা মেটাতে পারি, জীবাশ্ম জাতীয় যে জ্বালানি সেগুলোর ব্যবহার কমাতে পারি, এতে পরিবেশে কী হবে, আমাদের একটা সাস্টেনেবল গ্রোথ দেখতে পাবো আমরা।
সরি বাইরের আওয়াজের জন্য হয়তো আওয়াজ শুনতে পাবে একটু। তো খুব ইম্পর্টেন্ট কি পরীক্ষা আসে, কোন কপ সম্মেলন চলাকালীন এই যে ইউনাইটেড নেশনের যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়ে থাকে কি না, আমরা আসবো শেষ টপিক এটা আছে আমাদের, ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেখানে সংখ্যা 21তম যে কপ সম্মেলন হয়, সেটা কোথায় হয়েছিল? সেটা হয়েছিল আমাদের ফ্রান্সে হয়েছিল। তো সেই সময় সেই কনফারেন্স চলাকালীন ভারত এবং ফ্রান্স মিলিতভাবে এই সংস্থা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠন করার কথা প্রস্তাব করে থাকে এবং সেটা গঠিতও হয়। তো ডেট বলবো আমরা কি তাহলে, কবে স্থাপিত হয়? 2015 সালে মনে রাখবে। কোন কনফারেন্স চলাকালীন কপ কনফারেন্স? সেটা হচ্ছে আমাদের COP 21, 2015 সালে। মনে রাখবে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী আমাদের কে ছিল? নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম, ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার নাম মনে রাখবো। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট আমরা জানি এমানুয়েল ম্যাক্রন, বাট সেই সময় ছিল হচ্ছে ফ্রাঙ্কোইস হল্যান্ড। নামটা খুব ইম্পর্টেন্ট। এর হেডকোয়ার্টার কথা রয়েছে, এর সদর দপ্তর রয়েছে গুরুগ্রাম, হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। বর্তমানে এমনি সদস্যদের সংখ্যা তো হচ্ছে আমাদের 120টার মতো, বাট পার্মানেন্ট সদস্য কথা বললে হচ্ছে 107। সম্প্রতি আর্মেনিয়া যে রয়েছে, আর্মেনিয়া হচ্ছে 107তম দেশ হিসাবে সদস্যপদ গ্রহণ করেছে। আমরা নেক্সট আসবো ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিশেষ একটা সংস্থা যা দায়িত্বশীল, টেকসই এবং সর্বজনীনভাবে গ্রহণযোগ্য পর্যটনকে প্রচার করে। সেই সমস্ত পর্যটন, যে পর্যটন স্থানগুলো, যে পর্যটন আমাদের বিশ্বব্যাপী একটা সাস্টেনেবল গ্রোথকে উদযাপিত করবে, সাস্টেনেবল গ্রোথকে সামনে রেখে একটা প্রচার মাধ্যম চালাবে। তো এই হচ্ছে কাজ এই সংস্থার। কবে স্থাপিত হয়? 1946 সালে। হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদ, স্পেনের রাজধানী মাদ্রিদ। ওকে, তো যেহেতু আমরা পড়ছি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, সেখান থেকে প্রশ্ন আমরা অবশ্যই জানবো। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? 27 সেপ্টেম্বর। আর আমাদের ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করেছে আমরা হচ্ছে 25 জানুয়ারি। আমরা নেক্সট আসবো আফ্রিকান ইউনিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছো, আফ্রিকান ইউনিয়ন অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে বিভিন্ন দেশ রয়েছে, সমস্ত দেশের একটা ইউনিয়ন। তো মোট কটি রয়েছে এখানে আমাদের সদস্য সংখ্যা? মোট সদস্য সংখ্যা রয়েছে 55টি। ইয়েস, 55। 55টি মোট সদস্য দেশ রয়েছে। কত সালে স্থাপিত হয়? 2000 সালে। আর এর হেডকোয়ার্টার খুব পরীক্ষা আসে, সেটা হচ্ছে এডিস আবাবা, ইথিওপিয়ার রাজধানী এডিস আবাবা। এটা মনে রাখবেন, হ্যাঁ অবশ্যই মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এডিস আবাবা। ইউরোপিয়ান ইউনিয়ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা সংস্থা। ইউরোপিয়ান ইউনিয়ন, বুঝতে পারছো যে ইউরোপের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং মানবাধিকার বজায় রাখার জন্য একটা ইউরোপ মহাদেশের দেশ সমষ্টি নিয়ে তৈরি একটা সংগঠন। বর্তমানে বলবো সদস্য দেশ কয়টা রয়েছে? সদস্য 27টি। এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1993 সালে। ইম্পর্টেন্ট। এর হেডকোয়ার্টার মোস্ট ইম্পর্টেন্ট ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। আর দেখবো এই যে লাস্ট মেম্বার কান্ট্রি হচ্ছে ক্রোয়েশিয়া। যে ক্রোয়েশিয়া 2013 সালে এর সদস্যপদ গ্রহণ করে থাকে। আর তারপর ইউরো যে আছে, ইউরো কারেন্সিকে গ্রহণ করে 2023 সালে এই ক্রোয়েশিয়া। প্রশ্ন আসতে পারে ইউরো কারেন্সি বা ইউরো মুদ্রাকে গ্রহণ করা সর্বশেষ দেশের নাম কি? আমাদের ক্রোয়েশিয়া। প্রেসিডেন্টটা মনে রাখবে উর্সুলা ভন্ডের লিয়েন। ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্যই মোস্ট একটা সংস্থা, ইম্পর্টেন্ট সংস্থা। তো এখান থেকে একটা ভালো জিনিস পুরো ব্রেক্সিট কী জিনিস? ব্রেক্সিট বলতে দেখো, আমাদের ইংল্যান্ড তো একটা ইউরোপীয় দেশ, বাট এই ইউরোপীয় বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কী করে আমাদের ইংল্যান্ড বেরিয়ে আসে, বা বেরিয়ে আসতে গেলে কী করতে হবে? ইংল্যান্ডকে তাদের পার্লামেন্টের বিল পাস করতে হবে, সেই বিল পাস করে আবার ইংল্যান্ড কী করে বেরিয়েও আসে। তো ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেনের যে এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, দিস ইজ কল্ড ব্রেক্সিট। কত সালে বেরিয়ে আসে? 31 অক্টোবর 2020 সালে ইউনাইটেড কিংডম আমরা বলতে পারি লেফট ইউরোপিয়ান ইউনিয়ন। এই কি আছে 2002 সালে 1 জানুয়ারি ইউরোপিয়ান দেশগুলির জন্য একটা মুদ্রা তৈরি করে, অভিন্ন মুদ্রা, যে যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ তারা একটা সিমিলার একটা কারেন্সি ওরা গ্রহণ করবে, অভিন্ন একটা মুদ্রা, বাকিদের থেকে আলাদা। তার নাম হচ্ছে ইউরো। তাহলে ইউরো কবে চালু হয়? 2002 সালে। তাই বলে এটা নয় যে সমস্ত ইউরোপিয়ান যে ইউনিয়নের সমস্ত দেশই সেটাই গ্রহণ করেছে, এখন করেনি কিন্তু। 27টা দেশ কিন্তু এখন গ্রহণ করেনি। বর্তমানে 20টার মতো দেশ ইউরো মুদ্রাকে গ্রহণ করে আছে। এমনও কিছু দেশ আছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে, তারাও গ্রহণ করেছে, বাট সম্পূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য তারা গ্রহণ করেনি। আচ্ছা, এবার বলবো আংটাট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের এই যে বুঝতে পারছো ট্রেড নাম শুনি, যে প্রধান একটা অঙ্গ আমাদের যে জেনারেল অ্যাসেম্বলি, যে একটা সংস্থা, একটা শাখা, যার কাজ বাণিজ্য এবং বিনিয়োগ এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে, ব্যবসা বাণিজ্য নিয়ে, অর্থাৎ বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যকে কন্ট্রোল করবে। তো এর হেডকোয়ার্টার জেনেভা রয়েছে।
প্রতিষ্ঠিত হয় 1964 সালে। মেম্বার কান্ট্রি 195, না জানলেও চলে। সেক্রেটারি জেনারেল রয়েছে বর্তমানে রেবেকা গ্রিনস্পান। নেক্সট আসবো আমরা ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। এদের কাজ হচ্ছে উদ্বাস্তুদের নিয়ে কাজ করা। হ্যাঁ, আমি একটু স্পিড পড়ছি কারণ নাহলে ক্লাসটা সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে আমাদের। তো এর হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে জেনেভা, স্থাপিত হয় 1950 সালে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে 1954 সালে এবং 1951 সালে, 81 সালে 1954 এবং 1981 সালে কী হয়, এই সংস্থা আমাদের শান্তিতে নোবেল পুরস্কার পায়, UNHCR। নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি। এদের কাজ হচ্ছে পারমাণবিক যে শক্তি তার একটা শান্তিপূর্ণ ব্যবহারকে গুরুত্ব দিতে হবে। সামরিক উদ্দেশ্যে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেন পারমাণবিক শক্তির ব্যবহার করা না হয় তার ব্যবস্থা গ্রহণ করা এই সংস্থার কাজ। তো এর হেডকোয়ার্টার কথায়, হেডকোয়ার্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো সংস্থার, ভিয়েনাতে রয়েছে, স্থাপিত হয় 1957 সালে। রাফায়েল মারিয়ানা গ্রাসি বর্তমানে কি এর ডাইরেক্টর জেনারেল। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, ইন্টেলেকচুয়াল বুঝতে পারছো, বৌদ্ধিক সম্পত্তি সংস্থা, বিশ্ব বৌদ্ধিক সম্পত্তি সংস্থা। আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি যে বৃত্তি, সেই বুদ্ধিবৃত্তিকে কী করে কাজে লাগানো যায় যে কোনো ক্ষেত্রে, কিছু নতুন সৃষ্টির ক্ষেত্রে, উদ্ভাবনের ক্ষেত্রে, সাহিত্য, শৈল্পিক কাজ, নকশা, বাণিজ্যের বিভিন্ন প্রতীক, নাম, ছবি সৃষ্টি, এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিকে কীভাবে কাজে লাগাতে পারি সেই উদ্দেশ্যেই কাজ করে থাকে আমাদের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, উইপো। হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে, স্থাপিত হয় 1967 সালে। দেখো আমি যতগুলো বললাম সংস্থা, প্রত্যেকটা সংস্থায় NTPC যেমন আমাদের রেলের যে এক্সাম হয়েছিল, প্রত্যেক জায়গায় এসে, শুধু এটা না, আমাদের অনেক সংস্থার থেকেই কোশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তো হেডকোয়ার্টার এস্টাবলিশ কবে সেটা অবশ্যই পড়তে হবে। আর কিছু সংস্থার কিছু ট্যাগলাইন পড়তে হয় আমাদের, কিছু স্ট্যাটিক পড়তে হয়। তো যেগুলো দরকার আমি সেগুলো আলোচনা করবো। নেক্সট আমাদের আসবে নন অ্যালাইন্ড মুভমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যাকে নাম বলছি সংক্ষেপে, বাংলায় জোট নিরপেক্ষ আন্দোলন। এটা বলতে গেলে কি একটু বলি, আমাদের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় কিনা, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় ঠান্ডা যুদ্ধ ইউরোপ আর আমাদের আমেরিকার মধ্যে। তো তখন তো আমাদের গোটা বিশ্বে আমেরিকার ইউরোপের প্রাধান্য বেশি। সো কী হয়, একদল চলে যায় আমেরিকার একটা সংঘ তৈরি হয়, একটা হচ্ছে রাশিয়া কেন্দ্রিক একটা সংঘ তৈরি হয়। তো দুই সংঘ, যেমন আমেরিকা কেন্দ্রিক যে সংঘটা সেটা হচ্ছে আমাদের কি ন্যাটো বলতে পারি আমরা, ন্যাটো। আরেকদিকে হচ্ছে একটা আমাদের কি সমাজতান্ত্রিক সংগঠন ওয়ারও, সেটা হচ্ছে আমাদের রাশিয়া কেন্দ্রিক। তো সেখানটায় কোন কোন দেশ কোন সংগঠনে কোন গোষ্ঠীতে অংশগ্রহণ করবে সেটা নিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং আমাদের কিছু কিছু দেশকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ, অর্থাৎ যে সমস্ত দেশ, যেমন আমাদের ভারতবর্ষ কি করে না পুঁজিবাদী সংগঠনে যোগদান করে, না সমাজতান্ত্রিক সংগঠনে যোগদান করে, কি থাকে, নিরপেক্ষ থাকে। এই ধরনের কিছু কিছু দেশ রয়েছে যাদেরকে আমরা তৃতীয় বিশ্বের দেশ বলছি, তারা নিরপেক্ষ থাকে। তাদের যে সংগঠন তাকেই বলা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তো এখান থেকে খুব স্টাডি আকারে প্রশ্ন এসে থাকে আমাদের। প্রথমে জানবো হেডকোয়ার্টার জাকার্তাতে রয়েছে, জাকার্তা, ইন্দোনেশিয়া, জাকার্তাতে। স্টাবলিশ কবে, খুব ইম্পর্টেন্ট, স্টাবলিশ হচ্ছে আমাদের 1961 সালে, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 1961 সালে। বর্তমান চেয়ারপারসন ইউয়েরি মুসেভেনি, উগান্ডার প্রেসিডেন্ট, কারণ উগান্ডার হাতেই এখন চেয়ারম্যানশিপ আছে এই সংস্থার। আচ্ছা দেখবো এই সংস্থার কিছু জানবো আমরা, খুব লাগবে কাজে আমাদের। যেমন দেখো 1961 সালে হয়, কোথায় হয়, কোন দেশে? যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে কিন্তু প্রতিষ্ঠিত হয়। যুগোস্লাভিয়ার বেলগ্রেডে, খুব ইম্পর্টেন্ট, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে আমাদের প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অর্থাৎ এখানটাই প্রতিষ্ঠিত হয় 1961। এই যে নমের ধারণা, নন অ্যালাইন মুভমেন্টের ধারণা কে দিয়ে থাকেন মনে রাখবে অবশ্যই, পণ্ডিত জওহরলাল নেহরু। আর 2024 থেকে 2027 সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করবে এই সংস্থাকে কোন দেশ, সেটা হচ্ছে আমাদের উগান্ডা। নেক্সট আসবো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করা, এই সমস্ত নিয়ে কাজ করে এই সংস্থা। গোটা বিশ্বজুড়ে সমাজকে প্রভাবিত করে যেন আমরা প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি, সঠিক তার ব্যবহার করতে পারি। কত সালে স্থাপিত হয়? 1948 সালে, মনে রাখবো, ফ্রান্সে। ফ্রান্সে ফন্টেনব্লিউতে স্টাবলিশ হয়। হেডকোয়ার্টার কোথায়? কিন্তু হেডকোয়ার্টার কিন্তু আমাদের গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের শহর গ্ল্যান্ডে। আর এই সংস্থা কী করে থাকে দেখো, খুব ইম্পর্টেন্ট, রেড ডাটা লিস্ট, রেড ডাটা বুক বা রেড ডাটা লিস্ট জারি করে থাকে। বিপন্নপ্রায় যে প্রজাতি তাদের একটা লিস্ট জারি করে থাকে, যে সমস্ত প্রাণীরা, যে সমস্ত প্রজাতিরা বিপন্নপ্রায়, প্রায় হারিয়ে যেতে বসেছে, তাদের একটা লিস্ট জারি করে। এই রেড ডাটা লিস্ট হচ্ছে আমাদের এই IUCN। এখানে কি তথ্য দেওয়া পারলে একটু দেখে নিও তোমরা এটা। নেক্সট আসবো আমরা, এবার আমরা কী বলবো, কিছু সংস্থার নাম বলবো, খুব বেশি জানতে হবে না, সংস্থার নামগুলো জানবে। হেডকোয়ার্টার এস্টাবলিশ কবে হয় তবে দেখে নাও। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন
সুইজারল্যান্ডের বার্নে হেডকোয়ার্টার, 1874 প্রতিষ্ঠিত হয়। ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড বিশ্বব্যাপী প্রজনন এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি খেয়াল করে বিভিন্ন রোগ জীবাণু থেকে মানুষের জন্য মুক্ত থাকতে পারে। তো সেটা এই সংস্থার কাজ। নিউ ইয়র্ক সিটি হেডকোয়ার্টার। তারপর হচ্ছে আমাদের কি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, জেনেভাতে হেডকোয়ার্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার, প্যারিসে হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, মন্ট্রিয়ালে হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, লন্ডনে হেডকোয়ার্টার। আমাদের রয়েছে কি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। ঠিক দেখো, ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন, বিশ্ব শুল্ক সংস্থা, হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। আরব লীগ, তার হেডকোয়ার্টার হচ্ছে কায়রো, ইজিপ্টের রাজধানী কায়রোতে। আর কিছু গালফ কর্পোরেশন কাউন্সিল, রিয়াদ হেডকোয়ার্টার। ইন্টারন্যাশনাল এয়ার অ্যাসোসিয়েশন, মন্ট্রিয়াল। আর আমাদের ISO, এটা কিন্তু আমাদের কি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের জেনেভা। এই কথা আমরা দেখে নেবে। নিচে যেটা পাচ্ছি আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, খুব ইম্পর্টেন্ট, UNFCCC। এর উদ্দেশ্য, এই যে একটা সংগঠন, এটা একটু কনফারেন্স টাইপের আমাদের সংগঠন, এর উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে রক্ষা করা। আরেকটা মূল উদ্দেশ্য ছিল কি, আজ আমাদের যে হারে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, এতে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বাড়তি আছে। তো বর্তমান যে তাপমাত্রা, বর্তমান যে টেম্পারেচার পৃথিবীর, সেই টেম্পারেচার যেন ম্যাক্সিমাম বাড়লে 2 ডিগ্রি বাড়ে, তার বেশি যেন আমাদের পৃথিবীর উষ্ণতা না বাড়ে, তার দিকে একটা বাড়তি গুরুত্ব দেওয়া, সেটা নিয়ে কাজ করা এই সংস্থার কাজ। অর্থাৎ পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। তো এর হেডকোয়ার্টার কোথায়? বন, জার্মানি বনে। স্টাবলিশ হয় 1992, ডেটটা খুব ইম্পর্টেন্ট। এই সংগঠন একটা কী করে, এই সংগঠনের আন্ডারে একটা কি আমাদের কনফারেন্স, সম্মেলন, বিশ্বব্যাপী প্রতি বছর একটা করে সম্মেলন হয়, যাকে আমরা সংক্ষেপে বলছি কি কনফারেন্স অফ পার্টিস বা কপ। এই যে আমাদের কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যে কপ, এই যে কপ সম্মেলনটা হয়ে থাকে কিনা প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1995 সালে, ফার্স্ট কপ 1। বাট প্রত্যেক বছর যেহেতু কপ সম্মেলন হয় অনুষ্ঠিত, সেখান থেকে প্রশ্ন আসে 2023 সালে কোথায় হয়েছিল? 2023 সালে COP 28 ইউনাইটেড আরব এমিরেটস। 2024 সালে অনুষ্ঠিত হয়ে গেল কদিন আগে আমাদের নভেম্বরেই COP 29 আজারবাইজানের রাজধানী বাকুতে। আর COP 30 যেটা পরের বছর 2025 সালে অনুষ্ঠিত হবে, আয়োজন করবে কোন দেশ? ব্রাজিল। আমরা আজকে লাস্ট যেটা দেখবো সেটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস। আমরা একজনের নাম শুনেছি, নাম হচ্ছে সেই ব্যক্তি, মহান এক ব্যক্তি, যে হেনরি ডুরান্ট। তিনি কি করেন? তিনি যুদ্ধপীড়িতদের, অর্থাৎ যখন যুদ্ধ হয়, যুদ্ধের ফলে যে সমস্ত মানুষরা তার প্রভাবে পড়ে, তার কুপ্রভাবে পড়ে, তো সেখান থেকে সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করা, তাদেরকে রক্ষা করা, তাদের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা। তো তার উদ্যোগে তিনি কী করেন? এক সংস্থা তৈরি করেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, যুদ্ধপীড়িতদের সাহায্য প্রদান করা। এই সংস্থার মূল উদ্দেশ্য কত সালে স্থাপিত হয়? এটা 1863 সালে। মোস্ট ইম্পর্টেন্ট, জেনেভা হচ্ছে হেডকোয়ার্টার, দেখে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট। বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে মির্জানা স্পেলজারিক ইগার। দেখতে পাচ্ছ আমাদের রেড ক্রসের লোগো। আচ্ছা, প্রতি বছর কী হয়? আমাদের রেড ক্রস ডে পালন করি আমরা। কোন দিনটিতে পালন করা হয় রেড ক্রস ডে? এটা হচ্ছে আমাদের 8ই মে। মোস্ট ইম্পর্টেন্ট, কেন পালন করি? কারণ এই দিনটিতে কি আমাদের এই যে হেনরি ডুরান্ট রয়েছে, তার কিন্তু জন্মদিন। তিনি 1828 সালে 8ই মে জন্মগ্রহণ করেন। সেই জন্য তার এই জন্মদিনটিকে আমরা করি রেড ক্রস ডে হিসেবে পালন করে থাকি। আর কিছু একটু তথ্য রয়েছে হালকা। এই যে রেড ক্রস সংস্থা ICRC, এই সংস্থা 3বার শান্তিতে নোবেল পুরস্কার পায়। কোন কোন বছর? দেখতে পাচ্ছি 1917, 1944, 1963, এই 3 বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে থাকে এই ICRC সংস্থাটি। তো এই হলো আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট, ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিও আর একটা লাইক করো। তোমাদের লাইকের ভীষণ প্রয়োজন। আর তোমাদের কারো কিছু জানার থাকলে, কোনো বিষয়ে যে ক্লাস দরকার পড়ে যায়, মানে স্ট্যাটিকের বা যে কোনো জিকের বিষয়ে এই ক্লাসটা দরকার, আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। কারণ একটু সহযোগিতা তোমাদের দরকার, তাহলে আমি ক্লাস নিয়ে আসতে আমার একটু নিশ্চয়ই হলো মানসিকভাবে আমি একটু বল পাবো। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।